আলোচনার টপিক হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজ। তো রিয়েল লাইফে আসলে আমরা কি করি, আমরা ইন্টিগ্রেশন কিন্তু নির্দিষ্ট যৌগজটাই করি। নির্দিষ্ট যৌগজটা আসলে কি বোঝায়? তো আমরা ইন্টিগ্রেশন বলতে কি কি বুঝি? আমরা ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা, ঠিক আছে? ক্ষেত্রফল বের করা, কোন একটা শেপের ভেতরে কি পরিমাণ ক্ষেত্রফল আছে সেটা বের করা। এখন ধরো সাইন এক্স এর ভেতরের ক্ষেত্রফল তুমি বলতে পারবা? বলো তো সাইন এক্স এর ভেতরের ক্ষেত্রফল কত? সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসে? ধরো কজ এক্স এর কথা চিন্তা করি, কজ এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? সাইন এক্স হয়, তাই তো? কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। বাট এটা তো আসলে কোনো এক্সাক্ট কোনো ভ্যালু দিবে না তোমাকে, তাই না? এটা তো এক্সাক্ট কোনো ভ্যালু দিবে না। তো রিয়েল লাইফে আমাদের দরকার হয় একটা ভ্যালু, যে আসলে তার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল যখন তুমি বের করতে, ক্ষেত্রফলের প্রশ্ন যখন আসবে, তখন তোমার এই প্রশ্নটা আসবে আসলে কত রেঞ্জের মধ্যে ক্ষেত্রফল আমি চাচ্ছি। এটা ধরো আমি চাচ্ছি যে cos x ফাংশনটার ক্ষেত্রফল। এখন cos x এর গ্রাফটা কেমন? এই উপর থেকে শুরু হয়, ধরো উপর থেকে এভাবে শুরু হইলো, এখানে এই পর্যন্ত গেল। ধরো এটা -90 ডিগ্রি, 0 ডিগ্রি, আর ধরো এটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি। ওকে, +90 ডিগ্রিতে 0, -90 ডিগ্রিতে 0, আর 0 ডিগ্রিতে cos এর মান হচ্ছে 1। তো এখন আমি চাচ্ছি -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে cos x এর গ্রাফটা কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করছে, বা কি পরিমাণ জায়গা সে নিজের মধ্যে আবদ্ধ করছে এই এক্স অ্যাক্সিসের সাথে, এটা বের করতে যাচ্ছি। হ্যাঁ, এইটা এই কথার কিন্তু একটা মিনিং আছে, কারণ এই দেখো তো সে কিন্তু এই ভেতরে আমি একটা জায়গাটা মার্ক করছি, এই পরিমাণ জায়গা কিন্তু সে আবদ্ধ করছে, তাহলে এই জায়গাটার মান বের করলেই চলবে। কিন্তু আমি যদি বলি cos x এর ক্ষেত্রফল কত, তাহলে এটা কিন্তু একটা অসীম সংখ্যক কিছু একটা বুঝিয়ে দিতে, মানে এই ক্ষেত্রফলের কিন্তু এক্সাক্ট কোনো ভ্যালু নাই, তাই না? এই ক্ষেত্রফলের এটা ইন্টিগ্রেশনের মান হচ্ছে sin x, বাট এর ক্ষেত্রফলে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা তুমি বলতে পারবে না। বাট রিয়েল লাইফে তো আমাদের এক্সাক্ট এরিয়াটা দরকার, তাই রিয়েল লাইফে আমাদের একটা সীমানাও দরকার। সেই সীমানাটা কি? সেই সীমানাটাই দিবে হচ্ছে আমাদেরকে ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক কত থেকে কত রেঞ্জের মধ্যে আমি ক্ষেত্রফল বের করবো। বাংলাদেশে কি একটা সীমানা নাই? বাংলাদেশ আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, তবে বাংলাদেশকে আমি একটা শুরু একটা শেষ, মানে যে কোনো কিছুর একটা শুরু আর শেষ। তো ক্ষেত্রফল বের করতে হইলেও এরকম শুরু আর শেষ এর কনসেপ্টটা দরকার, যে কোথা থেকে শুরু করব ক্ষেত্রফল বের করা, আর কোথায় গিয়ে আমি ক্ষেত্রফল ক্যালকুলেশনটা আমি থামাবো, এই জিনিসটা দরকার। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। এতদিন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে আসছি, আর আজকে থেকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে ক্ষেত্রফলটা কিভাবে বের করে সেটা দেখবো। সেটা করার জন্য আমাদের হচ্ছে লিমিট দরকার, আমাদের লোয়ার লিমিট দরকার, আপার লিমিট দরকার। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই জিনিসটা দেখা যায় যে লোয়ার লিমিট কি আপার লিমিট কি এটা কিভাবে বের করা লাগে। আমি এটার কোনো থিওরিটিক্যাল আলোচনা না গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে তোমাদের কিছু অঙ্কে চলে যাই, ডিরেক্ট কিছু অঙ্কে চলে যাই। অঙ্ক থেকে তোমরা জিনিসটা বুঝতে পারবা আসলে ডেফিনিট ইন্টিগ্রালটা মানে কি বোঝাচ্ছে। যেমন ধরো বোর্ডে আছে একটা প্রবলেম নেই, খুব সহজ, যে আসলে কি ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে আমাদের এক্সট্রা কিছু শিখা লাগবে, নাকি আমরা আগে যা শিখছি ওই নলেজটাই আমাদের কেনা। যেমন দেখো 0 থেকে 3 এই রেঞ্জের মধ্যে ধরো একটা ফাংশন আমি দিলাম, ফাংশনটাতে 3 - 2x + x², এই একটা ফাংশন, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বলছে। এখন কথা হচ্ছে এই ফাংশনের ইন্টিগ্রেশন কি তোমরা জানো না? অবশ্যই তোমরা এটা ইন্টিগ্রেশনটা জানো। তো এই লিমিটের কাজটা তাহলে কি হবে সেটা আমরা একটু দেখবো। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলে রাখি, এই নিচের দিকে যেই অংশটা দেখতে তো 0 দেখতেছি আমরা, যেটা এই 0টাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে 3টা দেখতেছি না, এই 3টাকে বলা হয় আপার লিমিট। হয়তো তোমরা ফিজিক্স ভেক্টর চ্যাপ্টারে সম্ভবত পড়ার কথা, ওখানে কিছুটা ইন্টিগ্রেশনের ব্যাপার ছিল, ওইখানে তোমরা হয়তো এটা জানো। নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট আর উপরেরটাকে বলা হয় আপার লিমিট। তো এই লোয়ার লিমিট আর আপার লিমিটটা আমরা ততক্ষণ পর্যন্ত বদার হব না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ইন্টিগ্রেশনটা শেষ করতে পারতেছি। তো আমাদের প্রথম কাজ হবে এটা অ্যান্টি ডেরিভেটিভটা বের করা। অ্যান্টি ডেরিভেটিভ মানে হচ্ছে আমরা দিন পর্যন্ত যেটাকে ইন্টিগ্রেশন বলছি সেটা, ওই কাজটা আগে করে নেই। তারপর আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট কিভাবে বের করে, কিভাবে এটা আমাদের হেল্প করে সেটা দেখবো। সো আমরা এটা ইন্টিগ্রেশন কেনা পারি। এখানে হচ্ছে 3 - 2x + x² ইন্টিগ্রেশন করতে বলছে। 3 এর ইন্টিগ্রেশন হচ্ছে 3x - 2x এর ইন্টিগ্রেশন কত বলো তো? 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 × x² / 2। সো এখানে যদি আমরা 2 2 কেটে দেই, তো আমাদের কত থাকবে? শুধু x² থাকে, তাই না? সো 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x²। দেন আমাদের x² এর ইন্টিগ্রেশন হচ্ছে x³ / 3। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের কাজটা কিন্তু শেষ। তো আমরা নরমালি যখন ইন্টিগ্রেশন করি লিমিট ছাড়া,
অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগজ। আমরা কিন্তু এখন নির্দিষ্ট যৌগজ করতেছি। তো অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা এখানে প্লাস সি করি এবং বলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে আমাদের প্লাস সি করার কোনো দরকার নেই, কারণ আমরা এখানে এক্সাক্ট এরিয়াটা বের করবো, মানে এক্সাক্ট সে কতটুকু জায়গা জুড়ে আছে ওইটার জায়গাটা বা তার ক্ষেত্রফলটা আমরা বের করবো, এবং সেটা কত রেঞ্জের মধ্যে ক্ষেত্রফলটা সীমানাটা দিয়ে দিতে। সীমানা হচ্ছে 0 থেকে শুরু করে 3 এর মাঝখানে সে কি পরিমাণ জায়গা দখল করছে ওই জায়গাটা আমাদের বের করতে হবে। ওকে, এখন এটা বের করার জন্য আমরা যেটা করব, এই ইন্টিগ্রেশনটা করার পরে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তাকে আবদ্ধ করব। আবদ্ধ করার পর থার্ড ব্র্যাকেটের নিচে আমি লোয়ার লিমিটটা বসাবো আর উপরে আমি আপার লিমিটটা বসাবো। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো ফাংশনের মধ্যে আপার লিমিটটা বসানো, বসা পুরো ফাংশনের ভ্যালুটা চেক করা, চেক করার পরে এই পুরো ফাংশনের মধ্যে লোয়ার লিমিটটা বসানো, তার ভ্যালুটা চেক করা, এরপর আপার লিমিটের ভ্যালু থেকে লোয়ার লিমিটের ভ্যালুটা বিয়োগ করা। তো আমি এই কাজটা করি, তোমরা একটু দেখো। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে আপার লিমিট হচ্ছে 3, আপার লিমিটের ভ্যালুটা পুরো ফাংশনের মধ্যে ইন্টিগ্রেশন করার পরে যে ফাংশনটা আছে তার মধ্যে বসাবো। তাহলে কত হবে? 3 × 3 মাইনাস 3 স্কয়ার প্লাস 3 কিউব ডিভাইডেড বাই 3, অর্থাৎ যত জায়গায় আমি এক্স দেখতেছি, ভ্যারিয়েবল দেখতেছি, ভ্যারিয়েবলের জায়গায় আমি 3 বসায় দিলাম। তাহলে আপার লিমিট বসানো শেষ, একটা ব্র্যাকেট দাও, মাইনাস। এখন আমি পুরা যত জায়গায় ভ্যারিয়েবল দেখবো সব জায়গায় আমি কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। তাহলে 3 × 0 মাইনাস 0 স্কয়ার যোগ 0 কিউব ডিভাইডেড বাই 3। এইখানে পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 0, ওটা নিয়ে কাজ করার দরকার নাই। এখানে দেখো 9 আর এই 9 0 হয়ে যাবে, সবশেষে আমার থাকবে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 9। তাহলে অ্যান্সার হচ্ছে 9, 9ই হচ্ছে আমার এই ক্ষেত্রফল। তার মানে এই নির্দিষ্ট ক্ষেত্রফলটা কত বের হইলো? তাহলে এই ফাংশনটা 0 থেকে 3 এর মাঝখানে 9 বর্গ একক জায়গা দখল করে রাখছিল, 9 বর্গ একক জায়গা দখল করে রাখছিল, এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আসলে কি বুঝলাম? আমরা বেসিক্যালি ইনডেফিনিট ইন্টিগ্রালে যে কাজগুলো করতেছিলাম সেম একই কাজই আমাদের করতে হবে, জাস্ট 2 লাইন তোমাদের এক্সট্রা করতে হবে। কোন 2 লাইন? এই পর্যন্ত কিন্তু দেখো ইনডেফিনিট ইন্টিগ্রাল পর্যন্ত একই জিনিস, এই পর্যন্ত কাজ করার পরে শেষের 2 লাইনে জাস্ট তোমাদের কি করতে হবে? লিমিটের ভ্যালুটা বসায় দিতে হবে। এর বাইরে আসলে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল শেখার মতো কিছুই নেই। ইনডেফিনিট ইন্টিগ্রালের যেসব ফাংশন ইন্টিগ্রেশন করছো ওইসব ফাংশনের কনসেপ্ট এখানে কাজে লাগবে। শেষ লাইনটাতে গিয়ে তোমরা জাস্ট ফাংশনের লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাই দিবা, এর বাইরে আর কোনো কাজ নেই। তো এখন বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? ডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্টটা বুঝতে পারছো? ওকে, আচ্ছা আমি জিজ্ঞেস করি দেখি, নাইম তুমি বুঝতে পারছো? নাইম, জিয়া, মিতু? জি ভাইয়া। ওকে, হ্যাঁ বলো। যে আমরা ইন্টিগ্রেশনটা করলাম ওটা কিসের ক্ষেত্রফল বের করলাম এতদিন ইন্টিগ্রেশন গুলো? না, এতদিন আমাদের আসলে এক্সাক্ট কোনো ক্ষেত্রফল বের হয়নি, এক্সাক্ট কোনো ক্ষেত্রফল বের হয়। এই যে আমরা প্লাস সি দিয়ে দিতাম না, প্লাস সি মানে কি? আমি এক্সাক্ট ক্ষেত্রফলটা জানি না, এই জন্য আমি প্লাস সি দিয়ে দিছি। কারণ তোমাকে তো আমি কোনো সীমানাই বলিনি, আমি তোমাকে বললাম যে আমি তোমাকে ধর একটা উন্মুক্ত একটা প্রান্তর, হ্যাঁ উন্মুক্ত একটা প্রান্তর দেখায় বললাম যে এই প্রান্তরের ক্ষেত্রফল বের করো, বাট আমি তোমাকে বলি না এই প্রান্তরের শেষ শুরু কই শেষ কই। তুমি কি তার ক্ষেত্রফল এক্সাক্ট ক্ষেত্রফলটা বের করতে পারবা? বা তুমি তো শুরু জানো না শেষ জানো না। তাই আমরা কিছু ক্ষেত্রফল বের করে আমরা বলতাম যে প্লাস সি, মানে তার সাথে আরো কিছু যোগ হবে। ঠিক আছে, আমি এক্সাক্টটা জানি না, এটাই তো আমরা বুঝাইতাম প্লাস সি দিয়ে। কিন্তু এখন আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ বের করার পরে তাকে আমরা লিমিট বসাই দিচ্ছি, আপার লিমিট আর লোয়ার লিমিট, তার সাহায্যে আমরা এক্সাক্ট আমি যে ক্ষেত্রফলটা সেটা আমি বের করতে পারতেছি। তো বুঝতে পারছো ডেফিনিট ইন্টিগ্রালের কাজ? জি স্যার, বুঝছি। আচ্ছা এবার আমরা আরো কিছু প্র্যাকটিস করি। এখানে বেসিক্যালি নতুন কোনো প্রবলেম নাই, একদম আগের তোমরা আগে 5টা চ্যাপ্টার পড়ছি, পুরা 5টা চ্যাপ্টারের অঙ্কগুলাই এই একটা চ্যাপ্টারের মধ্যে হিউজ পরিমাণ অঙ্ক দেওয়া আছে, 5টা চ্যাপ্টারের সব অঙ্কগুলো এই চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। সো ইন্টিগ্রেশন কিন্তু সহজ, ইন্টিগ্রেশন কিন্তু আগের ইন্টিগ্রেশন, জাস্ট তোমাকে যেটা করতে হইতেছে আগের ইন্টিগ্রেশনটা করার পরে শেষ লাইনে তোমাদের আপার লিমিটটা বসাইতে হইতেছে, তার থেকে লোয়ার লিমিটের ভ্যালুটাকে বিয়োগ করতে হইতেছে। এই কাজটা শুধুমাত্র এক্সট্রা করতে হইতো, আর কিছুই নাই এখানে। ঠিক আছে, তার মানে আমাদের নতুন কিছু এখান থেকে তেমন শেখার নাই। তো আমি আজকে খুব সহজ আগের চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে ওগুলাই করাবো। নেক্সট দিন আমরা হয়তো কিছু এক্সট্রা কিছু অঙ্ক দেখাবো ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে, যেগুলো কিছু প্রপার্টি দিয়ে করা লাগে। তো আজকে আমরা আগের চ্যাপ্টারে আমরা যেসব ইন্টিগ্রেশন করছি ওগুলাই আমরা একটু দেখাবো যে ক্ষেত্রফল কিভাবে ওগুলো বের করা লাগে। তো চলো কিছু প্রবলেম দেখি বোর্ড পরীক্ষায় আসা। তো প্রথমেই দেখো এই প্রবলেমটা কে না পারে, সবাই প্রবলেমটা পারে। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2। ইন্টিগ্রেশনের আমাদের ইন্টিগ্রেন্ড কি? এই মাঝখানে তাকে বলা হয় ইন্টিগ্রেন্ড।
ঠিক আছে, cos স্কয়ার x dx। এটার ইন্টিগ্রেশন তো তোমরা সবাই পারো। তোমাদের কাজ হবে আগে যেভাবে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল করছি ওইভাবে ইন্টিগ্রেশনটা শেষ করা, তারপরে লাস্টের লাইনে আমরা লিমিট বসাবো। সো cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, বাইরে একটা হাফ নেওয়া লাগে, ভেতর একটা 2 গুণ দেওয়া লাগে 2 cos স্কয়ার x dx, আর 0 থেকে π/2। দেন 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা ত্রিকোণমিতির নলেজ থেকে আমরা জানি 0 থেকে π/2, আর 2 cos স্কয়ার x এর পরিবর্তে বসানো লাগে 1 প্লাস cos 2x dx। এবার তার ইন্টিগ্রেশনটা করব, হাফ বাইরে থাকলো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x ডিভাইডেড বাই 2। তাহলে ইন্টিগ্রেশন তো শেষ। এবার আমরা যেটা বলছি থার্ড ব্র্যাকেট, এখন আর c যোগ করব না, থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের লোয়ার লিমিট হবে 0, থার্ড ব্র্যাকেটের আপার লিমিট হবে π/2। তো জাস্ট আমরা এখন π/2 টা একবার বসাবো, বাইরে হাফ থাকুক, হাফের মতো x এর জায়গায় একবার বসবে π/2 যোগ sin অফ x এর জায়গায় বসবে π/2, 2 ইনটু π/2 ডিভাইডেড বাই 2। এই কাজটা করলাম, মাইনাস এবার x এর জায়গায় 0 বসবে, 0 যোগ sin x এর জায়গায় 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে, sin 0 ডিভাইডেড বাই 2। এই যে এটাকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, কারণ বাইরে একটা হাফ গুণ আছে। তো দেখো তো এই পুরো সেকেন্ড অংশ পুরোটার মানে হচ্ছে 0, ওটা নিয়ে ক্যালকুলেশন করার দরকার নাই। দেখো তো sin 2π মানে 2 যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে sin π। sin π এর ভ্যালু মানে হচ্ছে sin 180 ডিগ্রি ভ্যালু কিন্তু হচ্ছে 0। তাহলে এই পুরো জিনিসটার মানও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে তুমি আলটিমেটলি কত পাচ্ছ বলো তো, হাফ ইনটু π/2, যেটার অ্যান্সার হচ্ছে π/4। তাহলে তোমার নির্ণেয় ক্ষেত্রফল কত, নির্ণেয় ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে π/4 বর্গ একক। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তার মানে আমরা আগের ইন্টিগ্রেশনটাই জাস্ট এক্সট্রা 2 লাইন করতে হচ্ছে, এখানে আর তেমন নতুন কিছু নাই। ঠিক আছে, সো এখানে প্রত্যেকটা প্রবলেমই আমার মনে হয় তোমরা পারবা। সো আমি র্যান্ডমলি কয়েকটা একটু দেখায় দিব, আর কিছু আছে যে আচ্ছা আমরা র্যান্ডমলি এখান থেকে প্রবলেমগুলো সিরিয়ালি করতে করতে যাই, দেখি কোনো প্রবলেমে আমাদের সমস্যা হয় কিনা। যেমন ধরো আমরা যদি এখানে একটা প্রবলেম নেই, sin টু দি পাওয়ার 4x। তো বলো তো এটার ইন্টিগ্রেশনটা কিভাবে করবা? এগুলো আগের চ্যাপ্টারেই করছি আমরা, আগের চ্যাপ্টার গুলোতে 0 থেকে π/4 এর মধ্যে করতে বলছি, এটা হচ্ছে তার রেঞ্জ। বলো তো এটা কিভাবে করবো আমরা? sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা তোমাদের জানা আছে? বাইরে 1/4 নিয়ে তারপরে ভেরি গুড, sin ভেরি গুড, square ভেরি গুড। আমি 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 এই প্রবলেমটা করাইছিলাম, বাইরে 1/4 নিয়ে 0 থেকে π/2। আমাদের কাজ হচ্ছে এর পাওয়ারটাকে ছোট করা। আমাদের একটা টেকনিক ছিল যে সাইন বা কজের পাওয়ার যদি বেশি হয় তাহলে পাওয়ারটা আমাদের ছোট করতে হবে। বাইরে 1/4 নিলাম, তাহলে ভিতরে 4 দিয়ে দিলাম, 4 sin টু দি পাওয়ার 4x dx। দেন 4 sin টু দি পাওয়ার 4x কে আমরা একসাথে কি লিখতে পারি, 0 থেকে π/4 আমরা এটাকে একসাথে লিখতে পারি 2 sin স্কয়ার x হোল স্কয়ার। তাহলে পাওয়ার টু দি পাওয়ার 4 থেকে পাওয়ার 2 কমায় ফেললাম, তো এটা আমরা 1/4, 0 থেকে π/4। 2 sin স্কয়ার x এর আবার একটা ফর্মুলা আমরা জানি, সেটা কত, সেটা তুমি বলতে পারবা 2 sin স্কয়ার x এর ফর্মুলা? আচ্ছা ঠিক আছে, তার মানে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করো, যারা যারা রেসপন্স কম করবে আমি তাদেরকে প্রশ্ন করব। ঠিক আছে, সো 1 মাইনাস cos 2x হোল স্কয়ার। তো আমরা দেখো 2 sin স্কয়ার x কে কনভার্ট করে ফেললাম 1 মাইনাস cos 2x হোল স্কয়ার। তো এবার এটা হোল স্কয়ার ফর্মুলা ফলাই, 1/4। সো হোল স্কয়ার করলে কত আসবে, a স্কয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 2 ইনটু cos 2x প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার 2x। এই পুরো জিনিসের ইন্টিগ্রেশন। তো এবার দেখো মোটামুটি আমরা করতে পারবো। সো cos স্কয়ার 2x এর ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে 0 থেকে π/4। সো 1 মাইনাস 2 cos 2x, আর cos স্কয়ার 2x কে চাইলে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার x এর মান আমরা কত জানি বলো তো, 2 cos স্কয়ার x ইজ ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস cos 2x, তাই তো? সো আমরা তাহলে বলতে পারি cos স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2। আর cos স্কয়ার 2x মানে কত, cos স্কয়ার 2x মানে কত হবে, তাহলে x এর জায়গায় যদি এখানে 2x বসে, ওই x এর জায়গায় 2x এর জায়গায় 4x হয়ে যাবে, আর তো কিছুই না। তাহলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার 2x ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 4x ডিভাইডেড বাই কত হবে 2। তো এবার এই পুরো জিনিসের ইন্টিগ্রেশন কিন্তু আমি করতে পারবো। তারপরে জাস্ট আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস 2 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন কত, cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস
1 এর ইন্টিগ্রেশন কত? 1 এর ইন্টিগ্রেশন হবে, এই 1 এর ইন্টিগ্রেশন হবে x যোগ cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x ডিভাইডেড বাই 4, মানে এই 4 আর এই 2 গুণ হয়ে যাবে 8। আমি একসাথে করলাম কারণ এই প্রবলেমগুলো আমি প্রচুর করছি, আগের চ্যাপ্টার গুলোতে এগুলো প্রচুর করছি, তো বাইরে 1/4 আগে থেকে আসছে। তো এবার আমরা জাস্ট লিমিটটা বসাই দিই 0 থেকে π/4। তো এবার আমরা একটু কাটাকাটি করতে পারি এখানে। হ্যাঁ, তো এবার আমরা লিমিটটা বসাই, দেখো অ্যান্সারটা চলে আসবে 1/4 বাইরে আসছে 1/4 এর মতো, x এর জায়গায় বসবে একবার π/4 যোগ sin 2x এর জায়গায় একবার বসবে sin of 2 into x এর জায়গায় π/4 যোগ এখানে ভাইয়া x এর জায়গায় চিহ্নটা বসবে প্লাস হচ্ছে- π/4 এর চিহ্নটা পরে plus দিছি। হ্যাঁ বুঝছি, হ্যাঁ এটা মাইনাস হবে। তো এটা হচ্ছে π/4 প্লাস sin 4x এর জায়গায় বসবে sin 4 into π/4 ডিভাইডেড বাই 8। এটা হচ্ছে আমরা আপার লিমিটটা বসাইলাম, এখন আমরা এর থেকে বিয়োগ দিব লোয়ার লিমিট। আচ্ছা দেখো তো লোয়ার লিমিট কি বসানোর আমার কোনো দরকার আছে? লোয়ার লিমিট কিন্তু পুরোটাই 0 হয়ে যাবে, খেয়াল করে দেখো। x এর জায়গায় বসবে 0 0 মাইনাস sin 2x এর জায়গায় বসবে 0 মানে sin 0 যোগ এখানে x এর জায়গায় 0 আর sin 4x এর জায়গায় 0 মানে হচ্ছে sin 0 ডিভাইডেড বাই 8। এটা আসলে আলটিমেটলি 0ই আসবে, তাও বসাইলাম। এবার আমরা ক্যালকুলেট করে দেখি অ্যান্সার কত আসে। 1/4 আসলো, এবার π/4 এর জায়গায় এই π/4 এর জায়গায়, আর এটা হলো 2 দিয়ে কাটাকাটি করলে sin π/2, sin π/2 এর ভ্যালু কিন্তু হচ্ছে 1, ঠিক আছে, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে -1 আসবে প্লাস এখানে π/4, আর এখানে দেখো sin π এর ভ্যালু কিন্তু 0, তাহলে এই পুরো জিনিসের ভ্যালু কিন্তু 0 আসবে, আর এখানে π/4 ডিভাইডেড বাই 4, তাহলে এটা আসবে π/4 এর নিচে আবার এইটা আছে তো 4 4 8 32 π/32, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারবা, এখানে লসাগু দশাগু করে সিম্পলিফাই করতে পারবা, বাট অ্যান্সারটা এরকমই আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো কিছু অঙ্ক দেখি। জেড দিয়ে সাবস্টিটিউশনে কিছু অঙ্ক দেখা যায়, জেড ধরা লাগে যেগুলোতে, তো ওই জাতীয় কিছু প্রবলেম দেখতে পারি এখন। হ্যাঁ, তো ধরো সাবস্টিটিউশন একটা প্রবলেম, 2 থেকে 3 এই রেঞ্জের মধ্যে আমার ইন্টিগ্রেশন করতে বললো 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করতে বললো। তো তোমরা সবাই জানো এখানে হচ্ছে 1 প্লাস x স্কোয়ার কে যদি আমরা z ধরি আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। 1 প্লাস x স্কোয়ার কে যদি আমরা z ধরি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডিফারেন্সিয়েশন করলে পাশে 2x চলে আসবে, 2x dx ইজ ইকুয়াল টু আসবে dz, তাই না? এটাই তো আছে, 2x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখো তো এখানে 2x আর dx আছে, এটা আমরা এটার পরিবর্তে dz বসাই দিব, আর 1 প্লাস x স্কোয়ারের পরিবর্তে আমরা z বসাই দিব। তাহলে আমরা পরের লাইনে ইন্টিগ্রেশনটা কত আসবে? 2x dx এর পরিবর্তে dz আর 1 প্লাস x স্কোয়ার পরিবর্তে z। আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে আমার লিমিট কত হবে? লিমিট কি 2 থেকে 3ই হবে? কেউ কি বলতে পারবা লিমিট কত হবে? এটা খালি বলো 2 থেকে 3 হবে কি হবে না, তোমাদের অনুমান কি বলো? না ভাই হবে না। এক্স্যাক্টলি 2 থেকে 3 হবে না, কারণ 2 থেকে 3 হচ্ছে এক্স এর লিমিট। আমি যখন ডিএক্স এর সাপেক্ষে জিনিসটাকে ইন্টিগ্রেট করতেছিলাম তখন এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 3, বাট এখন আমার ইন্টিগ্রেশনটা আমি জেড এর সাপেক্ষে নিয়ে গেছি, এখন আমি ইন্টিগ্রেশনটা করতেছি ডিজেড এর সাপেক্ষে, তাহলে লিমিটটা বসাইতে হবে জেড এর। বাট কথা হচ্ছে জেড এর লিমিটটা আমি পাবো কই? জেড এর লিমিট তো প্রশ্নে দেওয়া নাই, তাহলে জেড এর লিমিটটা আমার বের করে নিতে হবে কোথা থেকে? জেড এর লিমিটটা আমার বের করে নিতে হবে এই যে এখানে দেখো 1 প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জেড, এখান থেকে। তো আমরা এরকম একটা বক্স সাইডে করব, এক্সামের ক্ষেত্রে এভাবে একটা বক্স করব, বক্স করার পরে এইভাবে দুইটা ঘর করব, এক ঘরে লিখবো হচ্ছে আমরা এক্স, তো এক্স এর লোয়ার লিমিট আর এক্স এর আপার লিমিট। আচ্ছা এক্স এর লোয়ার লিমিট কত? এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাও। এক্স এর আপার লিমিট কত? এক্স এর আপার লিমিট হচ্ছে 3, এখানে তুমি 3 বসাও। এবার তুমি জেড লেখো এক্স এর নিচে, আমাদের জেড এর লোয়ার লিমিট লাগবে আর জেড এর আপার লিমিট লাগবে। তাহলে এখন উপরের ফাংশনটা দেখে কে আমাকে বলতে পারবা যে এখানে জেড এর লোয়ার লিমিট কত হবে এই ফাংশন থেকে, আর জেড এর আপার লিমিট কত হবে? আচ্ছা আমি জিজ্ঞেস করবো, দাঁড়াও আমি জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। স্যার এখানে আমি যদি লন জেড লিখি তখন আমি এক্স এর মানটা বসাই, তারপরে আমি যদি 2 আর 3 বসাই তখন হবে না? আচ্ছা তুমি এটা চাইলে করতে পারো যে তুমি আবার জিনিসটাকে এক্স এ নিয়ে আসতে চাও, পারো এক্স এ নিয়ে আসার পরে তুমি এক্স এর লিমিট ইউজ করতে পারো, বাট যখন তুমি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাও তখন কিন্তু তুমি 2 আর 3 লিখতে পারো না টেকনিক্যালি,
কারণ তখন তোমার 2 3 লিখলে কিন্তু সমস্যা। তাহলে তোমার একটা ঝামেলা যেটা হবে, তোমার একবার জেড এর লিমিট এখানে বসানো লাগবে, বসানোর পরে আবার এক্স এ নিয়ে আসার পরে তুমি আবার এক্স এর লিমিট বসাইলে, এইটা একটা করতে পারো। কিন্তু এটা করলে তো তোমার কষ্টটা দুইবার হইতেছে। আর আরো একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে কি, তুমি এই অংশের ইন্টিগ্রেশনটা তুমি আলাদাভাবে লিমিট ছাড়া করো। লিমিট ছাড়া এই অংশের ইন্টিগ্রেশনটা ধরো তুমি লিমিট ছাড়া নরমালি ইন্টিগ্রেশন সাইন দিয়ে এটা ইন্টিগ্রেশনটা করলা, করার পরে তুমি এক্স এ আবার জিনিসটাকে নিয়ে আসলে, এক্স এর মাধ্যমে জিনিসটাকে কনভার্ট করলা, করার পরে তুমি লিমিট বসাও, এটাও করতে পারো। অথবা তুমি আমি যেভাবে দেখাচ্ছি জেড এ নিয়ে যাও, ডাইরেক্ট জেড এ নিয়ে জেড এর সাপেক্ষে লিমিটটা করে ফেলো, চাইলে তুমি এভাবে করতে পারো, অনেকভাবে করা যেতে পারে। ক্লিয়ার? সেকেন্ড লাইনে কি লিমিট ছাড়া বসানো যাবে? না, তুমি যদি এক্স এর লিমিট বসাইতে চাও তুমি কিন্তু সেকেন্ড লাইন এক্স এর লিমিট বসাতে পারবা না। কিন্তু তুমি চাইলে, তোমার আরেকটা স্বাধীনতা আছে, আমি তোমাকে বলি এটা তুমি কি করতে পারো। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি আলাদাভাবে শুধুমাত্র 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার এই অংশে ইন্টিগ্রেশনটা করো। করার পরে ধরো তুমি জেড টেড ধরে তুমি সবশেষে মনে করো dz ডিভাইডেড বাই জেড আসলো, তো এখানে লন জেড আসলো, হ্যাঁ লন জেড আসলো। তারপরে তুমি কত পাইলা, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে তুমি এটাকে লিখলে 1 লন অফ 1 প্লাস এক্স স্কয়ার, তাই তো? এই অংশ ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করছো, করার পরে তুমি বসাও যে এখন এখন লিখে তারপর হচ্ছে 2 থেকে 3 2x dx ডিভাইডেড বাই কত ছিল 1 প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 2 থেকে 3 লন অফ 1 প্লাস এক্স স্কয়ার, সরি এবার তো আর এটা দেওয়া যাবে না, এটা ইজ ইকুয়াল টু হবে লন অফ 1 প্লাস এক্স স্কয়ার 2 থেকে 3। তাহলে তুমি এভাবে করতে পারো, আলাদাভাবে কোনো এক জায়গায় ইন্টিগ্রেশনটা করে তারপরে এক করতে পারো। কিন্তু যদি তুমি জেড এর সাপেক্ষে করো ওই লাইনে কিন্তু তুমি আবার এক্স এর লিমিট বসায় দিও না, ওটা কিন্তু তাহলে তোমার ভুল হয়ে যাবে। আর কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তার মানে এখানে এখন আমরা যদি জেড এর সাপেক্ষে করি তাহলে আমাকে কিন্তু জেড এর লিমিটই বসাইতে হবে। তাহলে এখন আমরা একটু দেখি যে 1 প্লাস এক্স স্কয়ার, যখন এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 2, তাহলে এই হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনে এক্স এর জায়গায় তাহলে আমি 2 বসাই দিই। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কত আসবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে আমি জেড এর লোয়ার লিমিট পাচ্ছি 5, মানে এক্স এর লোয়ার লিমিট 2 হইলে জেড এর লোয়ার লিমিট হবে 5। এবার এক্স এর লোয়ার লিমিট 3 হইলে জেড এর লোয়ার লিমিট কত হয় দেখো তো, 10। 10। তাহলে আমি এখানে জাস্ট 5 থেকে 10 এটা বসাই দিই, এবং তারপর আমি সব কিছু চেঞ্জ আমি জেড এর মাধ্যমে নিয়ে আসি। 2x dx এর পরিবর্তে আমি dz নিয়ে আসতে পারি, তারপর 1 প্লাস এক্স স্কয়ার পরিবর্তে z নিয়ে আসতে পারি, এবং আমার অ্যানসারটা কত হবে, dz ডিভাইডেড বাই z, মানে 1 বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, ln z, এবং তার লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে 5 থেকে 10। তারপর অ্যানসার কত আসতেছে, অ্যানসার আসতেছে ln 10 মাইনাস ln 5। এবং এই জিনিসটাকে কি করা যায়, ভাগ আকারে লেখা যায় না, ln 10/5, আমরা জানি লন এর একটা প্রপার্টি হচ্ছে ভাগ থাকলে বিয়োগ লেখা যায়, বিয়োগ থাকলে ভাগে নেওয়া যায়। তো লন 10/5 মানে এটাকে লেখা যাবে লন 2, তাহলে লন 2ই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফলের ভ্যালু। আচ্ছা তো ভাইয়া, এই প্রবলেমটা নেওয়ার, হ্যাঁ বলো। এখানে জেড এর মানটা আমরা আর বসাবো না, এখানে তুমি জেড এর মান, মানে লন জেড না, জেড এর মান যে 1 প্লাস হ্যাঁ এক্স স্কয়ার ধরে নিয়েছিলাম ওইটা আর বসাবো না। হ্যাঁ এইখানে তুমি এটা চাইলে করতে পারবো, ওই করতে হইলে তোমাকে যেটা করতে হবে ওই যে আলাদাভাবে আগের ইন্টিগ্রেশনটা করে নিয়মটা। নিতে হবে, আচ্ছা আগের নিয়মে করে তারপর হচ্ছে লেখা। ওই এটা যদি তুমি এখানে বসাও আচ্ছা ঠিক। কিন্তু তাহলে তোমার হচ্ছে গিয়ে আবার পরের লাইনে আবার তোমার, হ্যাঁ এটা এখানে বসাইতে পারবা। ধরো তুমি এখানে লন জেড এর পরিবর্তে এই লাইনটা বসাইলা, কেন তো লন জেড এর পরিবর্তে ধরো তুমি 1 প্লাস এক্স স্কয়ার বসাইলা, তো এই লাইনের পরে তোমার এতক্ষণ পর্যন্ত 5 থেকে 10 ছিল তোমার লিমিট, আবার এই লাইনে গিয়ে তোমার লিমিট আবার 2 থেকে 3 করা লাগবে। তো এতবার লিমিট চেঞ্জ করা দরকার কি, আইদার তুমি লিমিট না চেঞ্জ করে भैया
হ্যালো, জি ভাই, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এরকম একটু মেসেজ দিয়ে দিও বুঝছো গ্রুপের মধ্যে। আমার এখানে কি হয়ে নেট চলে যায়। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে একটু সময় লাগে পুনরায় জয়েন করার পরে, একটু ওয়েট করো 1 মিনিট। হ্যাঁ, তোমরা এগুলো শুনছিলা যে আমি এখানে বলতেছিলাম যে কিছু প্রবলেম করার কথা, এই প্রবলেম গুলো না। করতে না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি। আগের প্রবলেমটা করলাম, তো এখন আমরা হচ্ছে এখানে যা দেখতেছি আমি বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে আমি আগের চ্যাপ্টার গুলোতে পড়াইছি এগুলো ইন্টিগ্রেশনটা। সো আমি ওইখান থেকে র্যান্ডমলি কয়েকটা প্রবলেম চুজ করলাম যে তোমরা এখানে যেটা করবা, এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে এবং এগুলো ইন্টিগ্রেশন কিন্তু তুমি পারবা। প্রথমটার ইন্টিগ্রেশন তোমরা জানো, এটা একটা টেকনিকের মধ্যে পড়ে, দুইটা রুট আছে, তো এটা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, এটা যদি ডিরেক্ট ফর্মুলাই পড়ে। এখানেও একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করলে মিলে যাবে, এখানেও ত্রিকোণমিতিক ফর্মুলা। তো তোমরা যেটা করবা এখান থেকে এগুলাকে, যে টেকনিক গুলো শিখেছি টেকনিক অনুযায়ী অ্যান্টি ডেরিভেটিভ বের করো, তারপরে তার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও। জাস্ট আমাকে আনসারটা বলবো, ঠিক আছে? আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে তোমার ক্ষেত্রফলটা কত বেরোবে, ক্ষেত্রফলের অ্যান্সারটা বলবো। ওকে, ওটা জাস্ট মিলাবো। কারণ এই চ্যাপ্টারে তেমন করার কিছু নাই, এগুলো সব আগের অঙ্কই। খালি যে জিনিসটা শিখা লাগবে সেটা হচ্ছে যে কিভাবে আমাদের লিমিটটা বসানো লাগে, এই জিনিসটা শুধু আমাদের শেখা লাগবে। যাকে যেটা বলবো সে ওইটার ক্ষেত্রফলটা বলবো আমাকে, ঠিক আছে? খুবই সহজ সহজ প্রবলেম এখানে, এগুলো একটু চেষ্টা করলে তোমরা পারবা প্রত্যেকটাই। এই চ্যাপ্টারেরও কিছু প্রবলেম আছে একটু ডিফিকাল্ট, ওগুলো নেক্সট ক্লাসের জন্য রাখলো। প্রচুর প্রবলেম এখানে, অনেক অনেক 200-300 অঙ্ক হবে যে বই করতেছে বইয়ের মধ্যে। মুহিন, প্রথমটার অ্যান্সার বলতে পারবা? ক্ষেত্রফল কত আসছে? √x+1 আর √x, এটা ভাই আমি করা স্টার্ট করতেছি, একটু কাজ করতেছিলাম। ওকে ওকে করো। 2 নম্বরটা তো একদম সহজ, এটা তো ডিরেক্টলি হবে tan ইনভার্স x, তারপর হচ্ছে 0 থেকে 1, সো tan ইনভার্স 0 মাইনাস tan ইনভার্স, সো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, tan ইনভার্স 0 এর মান হচ্ছে 0, মানে 0 মাইনাস π/4 মাইনাস 0 মানে হচ্ছে শুধু π/4। তো 2 নম্বর অঙ্কের অ্যান্সার আসতেছে শুধু π/4, তোমাদের মনে তাই আসবে, এটা শুধু π/4 আসে। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে 3 কে বাইরে নিয়ে রাখতে হবে, বা 3 কে বাইরে নিয়ে 1 মাইনাস cos x কে লেখা যায় কি 2 sin স্কয়ার x/2, 2 sin স্কয়ার x/2। তারপরে যদি তুমি রুট করো তাহলে এটা আসবে √2, আর sin স্কয়ার x/2 কে করলে আসবে sin x/2, ঠিক আছে? তারপরে তার ইন্টিগ্রেশনটা করতে হবে তোমাদের, 0 থেকে পাই হচ্ছে আর বাইরে হচ্ছে 3। এভাবে এরপরে ইন্টিগ্রেশনটা করে দেখো তো লিমিট বসানোর পর অ্যান্সার কত আসে। এটা হচ্ছে 3 নম্বরটা, তো এটাও তোমরা পারবা, খুবই ইজি। আর এখানে কি দেখো, উপরে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে বসানো যায় 2 sin স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এটার পরিবর্তে বসানো যায় 2 cos স্কয়ার থিটা। তো 2 2 কাটা, sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মিলে কত হবে? tan স্কয়ার থিটা। এবার tan স্কয়ার থিটার ইন্টিগ্রেশন তো তুমি জানো না, তো tan স্কয়ার থিটার ইন্টিগ্রেশন না জানলে কি হবে? sec স্কয়ার থিটাটা তো জানো, তাহলে tan স্কয়ার থিটার জায়গায় তুমি কি লিখতে পারো?
sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু থিটা। তারপর তুমি লিমিট বসায় দাও 0 থেকে π/4, একবার tan এর জায়গায় একবার থিটার জায়গায় π/4 বসাও, তার থেকে থিটার জায়গায় 0 বসায় বিয়োগ করো, দেখো কত আসে। তো এইভাবে করে এটাও হবে। আর 1 নম্বরটা দেখো অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করো, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করলে তোমাদের থাকতেছে নিচে 1 আর উপরে থাকতেছে কত, তো উপরে জাস্ট সামথিং টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, হ্যাঁ x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 এরকম থাকবে। যাই হোক এখানে তুমি 1 এর ভ্যালু বসায় দিলে কত আসে, এখানে রাখবে x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস x টু দি পাওয়ার 3/2, আর পুরোটার নিচে হচ্ছে বাইরে হচ্ছে গিয়ে আমাদের 3/2 দিয়ে ভাগ, তাহলে 2/3 বাইরে কমন যাবে। এবার হচ্ছে তাদের মধ্যে আমি 0 থেকে 1 যদি বসাই, x এর জায়গায় যদি 1 বসাই একবার, তাহলে x এর জায়গায় 1 আর 1 হলো 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, আর x এর জায়গায় 0 বসাইলে থাকবে কত, এটা থেকে বিয়োগ দিব 1 মাইনাস 0, এই জিনিসটা বিয়োগ। সো এই হচ্ছে গিয়া প্রথমটার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো আই গেস তোমরা পারবা, এখানে সবগুলাই পারবা। কারো কি কোনো প্রবলেম হয়েছে সবগুলা করতে? হাদিজা তোমার অ্যান্সার আসছে? জি ভাইয়া মিলছি। বলো তো প্রথমটা অ্যান্সার কত আসছে? 2/3 into 2 to the power 3/2 minus 2. 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার, হ্যাঁ এটাই হবে। আর দ্বিতীয়টার অ্যান্সার তো π/4, এটাই হইলো। 3 নম্বরটার অ্যান্সার কত আসছে? 4√2। 3 নম্বরটার অ্যান্সার কি 4√2? 6/2. আচ্ছা এটা হচ্ছে একজন 4√2 বলছে আর 6√2 বলছে, এটার মধ্যে কিছু একটা হবে। যাই হোক এদের মধ্যে কিছু একটা হবে। 4 নম্বরটার অ্যান্সার কত আসছে? ওয়ান মাইনাস π/4। জি ভাইয়া এটাই। মানে হচ্ছে 4 মাইনাস পাই, হ্যাঁ 1 মাইনাস π/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো হচ্ছে কিছু ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম করলাম আমরা। আরো কিছু প্রবলেম দেখি। আচ্ছা তো আমরা একদম আগের ক্লাসটাতে তো আমরা কি করলাম, তা ওইটা পরে দেখি। এসব টাইপের অঙ্ক তো পারা যাবে। ডেফিনিট ইন্টিগ্রাল থেকে বোর্ড পরীক্ষায় বেশি প্রবলেম আসে। ইনডেফিনিট গুলো জাস্ট একটা লাইন এক্সট্রা করা লাগে, 0 থেকে 1 ধরো x ইনটু টু দি পাওয়ার x স্কয়ার করব, তো এটাও তো ইজি। এখানে কি করতে হবে বলো তো, x স্কয়ার কে z ধরতে হবে, কারণ x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কিন্তু x আসবে। তো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x dx ইজ ইকুয়াল টু dz, এরপর হচ্ছে x dx ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি dz ডিভাইডেড বাই 2। তাহলে x আর dx এখানে আছে, তার পরিবর্তে বসাই দিব dz, তার পরিবর্তে আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের পরিবর্তে তো আমি বসাই দিব z, ই টু দি পাওয়ার z, আর x dx এর পরিবর্তে আমি বসাই দিব হচ্ছে dz ডিভাইডেড বাই 2। এবার বলো তো আমি z এর লিমিট কত বসাবো? x এর লিমিট হচ্ছে 0 থেকে 1, z এর লিমিট কত হবে? x এর লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1। z এর লিমিট কত বলো তো? z এর লিমিটও কিন্তু 0 থেকে 1ই হচ্ছে। দেখো তাহলে আমরা 0 থেকে 1ই বসাবো। ওকে, তো আমরা এই হাফটাকে বাইরে নিয়ে আসি, ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার z, ই টু দি পাওয়ার z, আর আপার লিমিট কত আর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। তাহলে অ্যানসার কত হচ্ছে? অ্যানসার হচ্ছে হাফ ইনটু ই টু দি পাওয়ার z এর জায়গায় একবার 1 বসবে মাইনাস z এর জায়গায় একবার 0 বসবে ই টু দি পাওয়ার 0। তাহলে কত আসতেছে? হাফ ইনটু ই মাইনাস 1। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। ঠিক আছে, তো এইভাবেই তোমরা তোমাদের আগের প্রবলেম সবগুলাই করতে পারবে। জাস্ট z ধরতে হবে এবং অঙ্ক করতে হবে, কিছু নাই। ওকে, এগুলো সবগুলো সহজ মনে হচ্ছে খুব, এগুলো আগের চ্যাপ্টারের প্রবলেম গুলো। তো এই প্রবলেমটা দেখি করি। 0 থেকে 1 x কিউব ইনটু রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx, এটা হ্যাঁ।
সো এটা কাকে জেড ধরবো? 1 plus 3x to the power 4. 1 plus 3x to the power 4 কে জেড ধরি। তো ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 12x কিউব dx is equal to dz। তাহলে x কিউব dx is equal to কত আসতেছে? dz divided by 12। তাহলে এই যে x কিউব আর dx এখানে তো আছেই, তাদের পরিবর্তে আমি বসাই দিব কত? dz divided by 12 বসাই দিলাম। আর 1 plus 3x to the power 4 এর পরিবর্তে z বসাই দিলাম, তাহলে রুট z। এবার বলতো লিমিট কত হবে? লিমিট 0 থেকে 1 ছিল, এবার কি 0 থেকে 1ই থাকবে? 1 X, থেকে 0 মানে 1 তাহলে আমরা একটু দেখি। 4. তাহলে x এর জায়গায় যখন 0 বসাই, এই ফাংশনে যখন 0 বসাবো তাহলে z এর মান কত আসে? z এর মান আসতেছে 1। এই ফাংশনে যখন আমরা 1 বসাবো z এর মান আসতেছে 4। 1 থেকে 4 না? জি 1 ভাইয়া। থেকে 4, 1 থেকে 4 হচ্ছে z এর লিমিট। তাহলে আমরা এই 12 থেকে বাইরে নিয়ে আসি 1/12, আর রুট z এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? z টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। এবার তার মধ্যে যদি তুমি এটা বসাও 1 থেকে 4, এই আপার লিমিটটা বসাও। বাই দা ওয়ে আমি কনস্ট্যান্ট জিনিসটাকে চাইলে লিমিট থেকে বাইরে নিয়ে আসতে পারি। 3/2 কে উল্টে দিলে আসবে হচ্ছে 1/12 ইন্টু 2/3, আর z টু দি পাওয়ার 3/2 তার মধ্যে হচ্ছে বসতেছে 1 থেকে 4। তো আমাদের কত আসতে কাটাকাটি গুলো 6, তাহলে 1/18। আর এখানে বসতেছে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2। আমি আপার লিমিট বসাই দিলাম এবং আমি তার থেকে লোয়ার লিমিট বসাই বিয়োগ করলাম। 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2। তো 4 টু দি পাওয়ার 3/2 করলে কত আসে? 8 আসে সম্ভবত। রুট ক্যালকুলেটরে করলে দেখবে 8 আসবে। আর 4 টু দি পাওয়ার 3/2 কে তাহলে আমি এভাবে লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার হাফ মানে কত? √4, √4 মানে 2, 2 কিউব মানে তো 8। এভাবে বের করা যায়। 4 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। তাহলে অ্যানসার আসবে হচ্ছে 7/18। এটাই হচ্ছে তোমার নির্ণয় ক্ষেত্রফল। ক্লিয়ার? সো এখানে তোমরা সবগুলো অঙ্কই এভাবে কম বেশি পারবে, খুবই ইজি প্রবলেম। তো আর কি করা যায়? আচ্ছা ধরো, তাহলে আর কি করবো? আজকে করলে কি চ্যাপ্টারটা শেষ হবে এটা? হ্যাঁ কি কি আজকে করলে কি এই চ্যাপ্টারটা শেষ হবে? না না, এই চ্যাপ্টারটা চাইলে আজকে শেষ করা যাবে, কিন্তু একটু লেংথি ক্লাস নেওয়া লাগবে আর একটু রাত, যেহেতু আমরা আরেকটা ক্লাস নিব। কারণ এখানে আরো কয়েকটা জিনিস আছে, এক্সট্রা কিছু জিনিস আছে। যেমন আজকে যা পড়াচ্ছি সবগুলো হচ্ছে আমাদের জাস্ট লিমিট অ্যাপ্লাই করতে, যা কিছু না। বাট কিছু প্রপার্টিও মাঝে মাঝে হেল্প করে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রচুর প্রবলেম এই চ্যাপ্টারে, বাট এই চ্যাপ্টারের প্রবলেম গুলো আমাদের জানা, এই হলো সুবিধা। আচ্ছা এখানে আরেকটা প্রবলেম দেখি। মানে রুয়েটে আসছিল প্রবলেমটা 1 থেকে ই স্কোয়ার পর্যন্ত। 1 থেকে ই স্কোয়ার হচ্ছে লিমিট dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস ln x হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন। ওকে, সো বুঝতেই পারতেছো 1 প্লাস ln x, এটাকে আমরা z ধরবো। এটা যদি z ধরি, এটা ডিফারেন্সিয়েশন কত আসবে? 1/x dx is equal to dz। আচ্ছা তাহলে এই যে dx ইন্টু 1/x, এই পুরোটার পরিবর্তে বসায় দিব হচ্ছে dz, বসায় দিলাম dz। আর 1 প্লাস x এর জায়গায় z, তাহলে z স্কোয়ার। এবার লিমিট কত হবে দেখো তো, লিমিটটা একটু দেখো তো কত হয়? 1 থেকে 3। 1 থেকে 3। আচ্ছা তাহলে চেক করি। x এর লিমিট হচ্ছে 1 আর এটা হচ্ছে ই স্কোয়ার। তো এই ফাংশনের মধ্যে একবার যদি 1 বসায় দাও, লন এর মধ্যে 1 বসালে এটা হলো 0, তাহলে z এর ভ্যালু হচ্ছে 1 এর রেসপেক্টে z এর ভ্যালু আসবে 0। আর যদি লন এর মধ্যে তুমি ই স্কোয়ার বসাও, তাহলে এটা বেসিক্যালি কত আসবে? লন ই স্কোয়ার মানে কত? এই 2 টা আগে চলে আসবে, তো লন এর মানে হচ্ছে 1, তাহলে এখানে 2 আর 2 আর 1 যোগ করলে এখান থেকে আসবে হচ্ছে তোমার কত? 3। তাহলে 1 থেকে 3, সরি 0 থেকে 3 কিন্তু। ও ওইটা তো 0 আসে, বাট এরপর তো 1 থাকে। হ্যাঁ 1 থেকে 3 ই স্কোয়ার যদি বসাও, তাহলে আমরা x এর লিমিট 1 থেকে ই স্কোয়ার ছিল, তাহলে z এর লিমিট হয়ে যাবে 1 থেকে 3। তারপর বাকি কাজ তো করতেই পারবা। 1/z স্কোয়ার মানে হচ্ছে z ইনভার্স 2, এটা ইন্টিগ্রেশন করতে হবে 1 থেকে 3 এর মধ্যে। ইন্টিগ্রেশন আসবে z ইনভার্স -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, এর মধ্যে বসাই দিব 1 থেকে 3। তো এখানে কত আসবে? -2 + 1 মানে -1, তাহলে মাইনাসটাকে আগে রাখি। আর z ইনভার্স 1, z ইনভার্স 1 এর মধ্যে একবার 1 বসাবো, একবার 3 বসাবো। মাইনাস বাইরে থাকুক, একবার হচ্ছে গিয়ে 3 ইনভার্স 1
মাইনাস 1 ইনভার্স 1। তো 3 ইনভার্স 1 মানে হচ্ছে গিয়ে 1/3 মাইনাস 1। আর বাইরে একটা মাইনাস আছে, গুণ দিয়ে দিলে কত আসবে? এই মাইনাসটা 1/3 এর সাথে গুণ হবে মাইনাস 1/3, আর মাইনাস 1 এর সাথে গুণ হলে প্লাস 1। তো 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3 হবে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের এই প্রবলেমের ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু। আচ্ছা, এখান থেকে দেখি আরো কিছু অঙ্ক দেখি। ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল 4 মার্কস একটা কোশ্চেন, দেখো কতটা খুব ইজিলি অঙ্কগুলো করা যাবে। 1 থেকে 3 1/x ইন্টু 1 মাইনাস cos of ln x হোল স্কয়ার dx। এইটার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে এবং এই লিমিটটা বসাই দিয়ে তার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, আমি দেখি একজনকে জিজ্ঞেস করি। জিয়াম, তুমি শুনতেছো? জি ভাই শুনতেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে এখানে জেড ধরবো কাকে? ওয়ান লেনেক্সকে লনেক্সকে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ln x কে z ধরলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভেরি গুড। তো আমরা ln x কে যদি z ধরি, তো এখানে আসবে হচ্ছে 1/x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে হচ্ছে এই 1/x ইনটু dx, তার পরিবর্তে আমরা dz বসাই দিব। তারপর বাকিটা আমরা নরমাল প্রবলেম অনুযায়ী সলভ করব। দেখো কত আসে। তো রুট ওভার 1/x dx এর পরিবর্তে dz বসাই দিলাম, আর 1 মাইনাস cos অফ ln x হোল স্কয়ার, এটাকে তাহলে আমরা বসাবো হচ্ছে 1 মাইনাস ln x এর জায়গায় z, তার মানে হচ্ছে cos z হোল স্কয়ার, মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার z। cos z হোল স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার z, তাহলে 1 মাইনাস cos স্কয়ার z। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেল। এবার আমাদের আবার লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো লিমিটটা চেঞ্জ করতে গেলে আমরা দেখি কত আসে। তো লিমিটে আমাদের ছিল x এর লিমিট ছিল 1 থেকে 3, আর আমরা দেখি z এর লিমিট কত আসে। আমরা যদি এই যে ফাংশনটা আছে ln x = z, এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসাই, আমরা z এর ভ্যালু পাচ্ছি 0। এখানে যদি আমরা x এর জায়গায় 3 বসাই, আমরা z এর জায়গায় পাচ্ছি ln 3 বা ln 3 যাই বলি। সো এই পাচ্ছে আমাদের লিমিট। তাহলে 0 থেকে ln 3, এটা হচ্ছে লিমিট। তো এবার এটার ইন্টিগ্রেশন কেমনে করব? এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার z কে লেখা যায় sin স্কয়ার z। কতটা ইজি প্রবলেম! এটা বোর্ড পরীক্ষায় আসছিল 4 মার্কসের জন্য, সৃজনশীল 4 মার্কসের একটা কোশ্চেন। সো এরপরে দেখি কত আসে। তো রুট উঠে যাবে, তাহলে 0 থেকে ln 3, রুট উঠে গেলে আসবে sin z dz। sin z এর ইন্টিগ্রেশন তোমরা জানো মাইনাস cos z। তারপরে তুমি লিমিটটা অ্যাপ্লাই করো 0 থেকে ln 3, তাহলে তোমার অ্যান্সার কত আসতেছে? মাইনাস cos অফ ln 3 মাইনাস cos অফ 0, বাইরে হচ্ছে মাইনাস। মাইনাস দিয়ে যদি গুণ দিয়ে দিই, cos 0 মান তো 1, এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 মাইনাস cos অফ ln 3। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো, সহজ প্রবলেম। আচ্ছা, দেখি আর কি করা যায়। দেখি তোমরা আমাকে এই প্রবলেমটা করে দাও তো। 0 থেকে 1 এই লিমিটের মধ্যে sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। খুবই সহজ একটা প্রবলেম ছিল, খুবই সহজ একটা প্রবলেম। দেখো তো এটা পারো কিনা। কাকে জেড ধরতে হবে আশা করি এটা তোমরা দেখেই বুঝতেছো। করার পরে অ্যান্সারটা যাতে আমাকে বলবো, একটু দ্রুত করার চেষ্টা করবো। হাফ ইন্টু পাই ডিভাইড বাই 2 হোল স্কয়ার। হাফ ইন্টু পাই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখা তো বাকিটা কি আনতে পারছো কিনা, এরকম আসে কিনা। জি ভাইয়া। হ্যাঁ, এটাই আসে পাই স্কয়ার ডিভাইডেড বাই 8। হ্যাঁ, অ্যান্সার এটাই আসবে। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম নেই, 2 এটা আসছিল, বাট খুবই ইজি মনে হইতেছে।
আসলে দেখবা তোমাদের কাছে এখন অনেক অঙ্ক ইজি মনে হবে, ইভেন অ্যাডমিশনের প্রবলেম গুলো দেখবে ইজি মনে হবে, কারণ ডিফারেন্স সরি ইন্টিগ্রেশনে যা বেসিক দরকার আমাদের প্রত্যেকটা বেসিক আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন আমরা মোটামুটি অ্যাডমিশনে আসা বা বোর্ডে আসা প্রবলেম তো এমনিই পারবা, এগুলো তো সমস্যা নেই। ভর্তি পরীক্ষা এগুলো কম বেশি পারবা আশা করা যায়। আচ্ছা, তো এটা ইন্টিগ্রেশন করতে হবে, প্রথমে বুঝতে হবে আমি কাকে জেড ধরবো, বলো তো জেড ধরবো কাকে? cos theta কে। cos থিটাকে জেড ধরবো। তাহলে আমার ডিফারেন্স এখানে আসতেছে হচ্ছে মাইনাস সাইন থিটা টি থিটা ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে শুধু সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু আসবে মাইনাস ডিজেড। তাহলে এই সাইন থিটা ডি থিটার পরিবর্তে আমি মাইনাস ডিজেড বসাই দিই, আর cos টু দি পাওয়ার 5 তখন হয়ে যাবে z টু দি পাওয়ার 5। আর 0 থেকে পাই লিমিটটা তখন চেঞ্জ হবে কেমনে দেখো তো। 0 থেকে পাই এটা হচ্ছে থিটার লিমিট হচ্ছে গিয়া 0 লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে π/2। তাহলে আমার z এর লিমিট কত? আমি যদি cos থিটা ইজ ইকুয়াল টু z ধরছিলাম, তো তাহলে থিটা এখানে যদি 0 বসাই, 0 বসাইলে আমি z এর লোয়ার লিমিট পাবো কত? 1। cos 0 মান হচ্ছে 1। আর এখানে যদি π/2 বসাই, cos π/2 মানে 0, তাহলে 1 থেকে 0, তাহলে 1 থেকে 0 হচ্ছে তার লিমিট। আর মাইনাস ডিজেড তো, তাহলে মাইনাসটাকে বাইরে লিখি, এটাই ভালো হয়। এবার আমি এটা ইন্টিগ্রেশন তো পারবো, z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। তো লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 0, বাইরে একটা মাইনাস আছে। সো আমরা কত পাচ্ছি? z টু দি পাওয়ার 6 মানে z এর জায়গায় একবার 1 0 বসবে, তাহলে 0 টু দি পাওয়ার 6/6 মাইনাস 1 টু দি পাওয়ার 6/6, আর এই বাইরে মাইনাস আছে, এই পুরো অংশই তো 0, আর এটা হচ্ছে 1/6, তো বাইরের মাইনাস গুণ হয়ে যাবে হচ্ছে প্লাস 1/6 হবে আমাদের অ্যানসার। তো তোমরা চেষ্টা করবা ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারটা নিজে নিজে পুরো অঙ্ক সবগুলা করার চেষ্টা করবা, কারণ এটা একটা সুবিধা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল করতে গেলে তোমাদের আগের চ্যাপ্টারটা আবার রিভিউ হবে, আগের ইন্টিগ্রেশন গুলো আবার রিভিউ হবে, প্লাস তুমি ডেফিনিট ইন্টিগ্রালটা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনে কিন্তু প্র্যাকটিস ছাড়া পারা যায়। আমার নিজেরই এখন আমি তোমাদের করানোর আগে তোমাদের যখন ইন্টিগ্রেশন কোর্সটা আমি শুরু করি, তখন আমার নিজের বইয়ের প্রত্যেকটা অঙ্ক একবার একটু দেখা লাগে, কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে গিয়ে টেকনিক তো অনেক বেশি, তো ডিফারেন্সিয়েশনে হচ্ছে কি কিছু দেখা লাগে না, তোমাদের পড়ানোর সময় আমার কিছু দেখা লাগে না, কারণ আমি জানি যে কি কোনো অঙ্ক আটকে গেলে আমি চেইন রুল দিয়ে করে দিতে পারবো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে টেকনিক হচ্ছে অনেক বেশি। তা আমার যদি এই অবস্থা হয়, তাহলে তোমাদের অনেক বেশি প্র্যাকটিস লাগবে না। প্র্যাকটিস ছাড়া তোমরা দেখবে এক্সামে তুমি টেকনিকটা অনেক সহজ, বাট তোমার হয়তো টেকনিকটা মাথায় আসবে না, তখন তুমি অন্যভাবে করতে যাবে, অনেক ইজি করে ফেলবা, কমপ্লেক্স করে ফেলবা জিনিসগুলো। ঠিক আছে, তো প্র্যাকটিস থাকা লাগবে, টেকনিক গুলো মাথায় থাকা লাগবে, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা অনেক ইজি হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি পরের আর কি করা যায়। ধরো এই প্রবলেমটা নেই, 0 থেকে π/4, 0 থেকে π/4, 4 10³ x ইন্টু sec স্কোয়ার x। আচ্ছা আকিদা বলতে পারবে এই অঙ্কটা কেমনে করবো? tan x কে z দিয়ে। হ্যাঁ, 10x z ধরলেই শেষ হয়ে যাবে। 10x z ধরলে sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু dz, আর আমার কিছু দেখার দরকার নেই, আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে x এর লিমিট ছিল হচ্ছে 0 আর π/4, z এর লিমিট কত হবে? x এর জায়গায় যদি 0 বসাই, 10 0 এর মান হচ্ছে 0, x এর জায়গায় π/4 বসালে 10 π/4 এর মান হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 হয়ে যাবে আমার নতুন লিমিট, 0 থেকে 1। তো 4 ইন্টু 10³ x হয়ে যাবে হচ্ছে z3 দেন sec স্কোয়ার x dx হয়ে যাবে আমাদের dz। তাহলে আমাদের বাইরের 4টা থাকলো, z টু দি পাওয়ার 4/4, লিমিট হচ্ছে 0 থেকে 1, এই 4 কাটা, 0 থেকে 1 বসাইলে আমাদের থাকবে শুধুমাত্র 1 - 0, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র 1। 1 হচ্ছে আমাদের অ্যান্সারের ক্ষেত্রফলের ভ্যালু আসতেছে কত? 1 বর্গের। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারতেছি মোটামুটি। আরো কিছু র্যান্ডম প্রবলেম দেখাই। তো আজকে মোটামুটি তোমরা ডেফিনিট ইন্টিগ্রালের বেসিকটা বুঝলা। এখানে কিছু প্রপার্টি আছে, কিছু প্রপার্টিতে চাইলে কিছু বড় অঙ্ক একটু সহজে করা যায়, তো ওগুলোর জন্য আমাদের একটা ক্লাস দিব। ওগুলা আরো কিছু প্রবলেম আছে, আরো মডুলাস ফাংশন তোমাদের শিখাইছিলাম আমি ফাংশন চ্যাপ্টারে, তোমাদের হয়তো মনে আছে মডুলাস ফাংশনের ব্যাপারটা। তো মডুলাস ফাংশনের জিনিসের ইন্টিগ্রেশন গুলো কেমনে করা লাগে একটু ডিফারেন্ট, ওগুলো একটু দেখাবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এবার দেখো আরো কিছু প্রবলেম দেখি। অনেক সহজ না। হ্যাঁ, তুমি কিছু বলবো? তোমার মাইক অন। তোমাদের প্রয়োজন ছাড়া মাইকটা অফ তো রাখো,
কারণ এগুলো তো মাঝে মাঝে খুব মানে অঘটন ঘটে যায় আর কি। এখানে আমাদের অনলাইন ক্লাসে, ইউনিভার্সিটির অনলাইন ক্লাসে এরকম একটা অঘটন ঘটে গেছে, খুব মারাত্মক লেভেলের। আমাদের এক ক্লাসমেট, একজন মেয়ে, মানে একটা স্যারের ক্লাসের মধ্যে এরকম ভুলে তার মাইকটা মিউট থেকে আনমিউট হয়ে গেছে। স্যার হচ্ছে হিন্দু স্যার। তো স্যারের ইচ্ছা মতো গালাগালি করতেছিল, তো ওগুলা স্যার সব শুনে ফেলছে, ঠিক আছে। তো এরপরে খুবই ছাত্র তো বাতিল টাতিল এগুলা নিয়ে খুব ঝামেলা টামেলা হয়ে যেতেছিল। তো আমার যদি গালি দাও মাইক থেকে অফ তো রেখে গালি তালি দিও, তাহলে তো আমার সমস্যা, সব রেকর্ড করে রয়েছে। যাই হোক, cos কিউব থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা। এখন এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন তোমরা এটা রুয়েটে আসছিল, বাট বুঝতে তো অনেক সিলি প্রবলেম। তো এখানে কাকে জেড ধরবো, cos থিটাকে না সাইন থিটাকে? বলো তো কাকে জেড ধরবো? সাইন থিটাকে। এক্স্যাক্টলি, সাইন থিটাকে জেড ধরতে হবে। নিচে সাইন থিটা আছে, cos কিউব থিটা হচ্ছে, এটাকে চাইলে লিখতে পারি না cos স্কয়ার থিটা ইনটু cos থিটা ডি থিটা, চাইলে তো আমরা এটা লিখতে পারি, তাই তো? তো এবার আমরা যদি সাইন থিটাকে জেড ধরি তাহলে আমাদের প্রবলেম সলভ। সাইন থিটাকে জেড ধরলে cos থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু dz। তো দেন আমরা cos থিটা ডি থিটার জায়গায় বসাই দিব dz, আর সাইন থিটার জায়গায় তো z বসাই দিব, তাহলে এটা হলো রুট ওভার z। আর cos স্কয়ার থিটাকে চাইলে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটার জায়গায় আবার কত বসবে, sin থিটা মানে z, তাহলে sin স্কয়ার থিটার জায়গায় বসবে হচ্ছে z স্কয়ার। তো cos স্কয়ার থিটাকে লেখা যাবে 1 মাইনাস z স্কয়ার। এবার আসো লিমিটটা, আসো লিমিটের জায়গায় কত বসবে দেখো। x এর লিমিট ছিল 0 থেকে π/2, আর z এর লিমিট হবে হচ্ছে sin থিটার জায়গায় যদি 0 বসাও 0 পাবা, sin থিটার জায়গায় π/2 বসাইলে 1 পাবা। তো 0 থেকে 1। তো এবার দেখো এটার ইন্টিগ্রেশন কি করতে হবে, রুট z দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিবা, আর কিছুই না। তো 1 কে যদি রুট z দিয়ে ভাগ দিই তাহলে 1/√z মানে কত, রুট z মানে কত, z টু দি পাওয়ার হাফ। 1/√z মানে হচ্ছে z ইনভার্স হাফ মাইনাস z স্কয়ার কে z ইনভার্স z টু দি পাওয়ার হাফ দিয়ে করলে কত হবে, z টু দি পাওয়ার 2 মাইনাস হাফ। এই পুরো জিনিসটা dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, 0 থেকে 1 হচ্ছে লিমিট। তো z ইনভার্স হাফ এর ইন্টিগ্রেশন হবে z ইনভার্স হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস, আর এটা 2 মাইনাস হাফ মানে হচ্ছে z টু দি পাওয়ার 3/2। এটা 3/2 লিখে দিই, সরি, z টু দি পাওয়ার হচ্ছে 3/2, তাহলে এটা হবে z টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এবার দেখি 0 থেকে 1। সো এখানে মাইনাস হাফ প্লাস 1 করলে আমরা পাচ্ছি প্লাস হাফ, প্লাস হাফ মানে উঠে দিলে, আচ্ছা প্লাস হাফ লিখি, আর এটা আসতেছে z টু দি পাওয়ার হাফ মাইনাস z টু দি পাওয়ার 3/2 এর সাথে যদি 1 যোগ করি আমরা পাই হচ্ছে 5/2 ডিভাইডেড বাই 5/2। তো এবার আমরা লিমিট হচ্ছে 0 থেকে 1। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে পারি। সো z এর জায়গায় 1 বসাও, 1 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ মাইনাস এই পুরো z টু দি 5/2 জায়গায় 1 বসাও, 1 টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2 মাইনাস z এর জায়গায় 0 বসালে পুরোটাই 0 আসবে, 0 মাইনাস 0 আসবে, ওটার ক্যালকুলেট করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে 1 টু দি পাওয়ার হাফ মানে তো 1ই হবে, আর হাফটা উল্টে দিলে 2 মাইনাস 1 টু দি 5/2 তো 1ই হবে, আর 5/2 উল্টে দিলে হচ্ছে 2/5 শেষ। এবার বিয়োগ করলে যা আসবে তাই, 5 লসাগু করলে 10 মাইনাস 2 মানে হচ্ছে 8/5, এটাই হচ্ছে आंसर। এই অঙ্কটা রুয়েটে আসছিল, ইম্পর্টেন্ট। তো দেখি তাহলে তোমরা এই প্রবলেমটা করো দেখি, কুয়েটে আসা একটা প্রবলেম, আচ্ছা বুয়েটে আসা একটা প্রবলেম, হ্যাঁ এটা কুয়েটে আসছে, কুয়েটে আসা প্রবলেমও আছে সিমিলার টাইপের। sin কিউব x ইনটু রুট ওভার cos x dx, এটা কুয়েটে আসছিল। দেখো তো এটা করতে পারো কিনা। ওই যে এখানে একটাই জিনিস একটা আলাদা করা লাগে, তোমার হচ্ছে রুট ওভার ভিতরে cos x, তো তাহলে cos x কে তোমার z ধরতে হবে, আর sin কিউব x টাকে একটু আলাদা করতে হবে, sin x sin স্কয়ার x ইনটু sin x dx এভাবে লিখতে হবে, তাহলে তুমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবে। সবাই একটু প্রবলেমটা করো, করার পরে দেখো অ্যানসারটা কত আসে, আমার সাথে একটু মিলাও। ইন্টিগ্রেশন গুলা কিন্তু মোটামুটি টেকনিক গুলা কিন্তু তোমাদের জানা টেকনিক গুলো আমরা জানা টেকনিকের সাহায্যে ইন্টিগ্রেশনের অ্যান্টি ডেরিভেটিভ বের করতেছি, তারপরে হচ্ছে আমরা জাস্ট লিমিটটা বসাই দিতেছি।
আচ্ছা বেসিক্যালি অ্যান্টি ডেরিভেটিভ কাকে বলে জানো? যেমন ধরো cos x এর ইন্টিগ্রেশন, আমরা যেটাকে বলি cos x এর ইন্টিগ্রেশন, বেসিক্যালি cos x এর জায়গায় আমরা যখন sin x বসাই ইন্টিগ্রেশন করে, এটাকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। এটা কিন্তু তার এরিয়া না, এটা হচ্ছে তার অ্যান্টি ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভের উল্টা। তারপরে যখন তুমি একটা নির্দিষ্ট লিমিটের সাহায্য নাও, লিমিট বসাও, ধরো 1 থেকে 0, তাহলে sin 1 মাইনাস sin 0, এটা হচ্ছে গিয়ে তার ক্ষেত্রে। আর sin x টা হচ্ছে তার অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে? cos x এর অ্যান্টি ডেরিভেটিভ কে? sin x। sin x এর ডেরিভেটিভ কে? cos x। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে sin x। দেখো তো এই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বের করে তার মধ্যে লিমিটটা বসায় দেখো তো কত আসে অ্যান্সার। আমরা আর 15 মিনিট ক্লাস নিব, আর 15 মিনিট ক্লাস নিব। 10-15 মিনিট আমাদের আরো কিছু অঙ্ক আছে এখান থেকে, এগুলো একটু করতে হবে। যদি তোমাদের প্রবলেম না থাকে আর তোমাদের সমস্যা থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখা যাবে। এর অ্যান্সারটা বললো কারো যদি হয়ে থাকে। আরো দুটো অঙ্ক বাকি আছে, একটু তোমরা দ্রুত করতে পারলে আমার জন্য সুবিধা। কেউ এখনো পারো নাই অ্যান্সার বের করতে? কারোরই হয় নাই? 8/21. কত? 8/21?
জি। এই আর কেউ পারছে কিনা? নুইন পারছো? বা আকিদা পারছো? না 8/21 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, করে দেওয়া লাগবে কিনা এটা তো মনে হয় করে দেওয়ার কিছু নেই, পারার কথা, এটা হচ্ছে আলাদা করে নিলে কথা। কি করতে হবে দেখো, সাইন কিউব এক্স তো এটাকে সাইন স্কোয়ার এক্স করি, রুট ওভার কজ এক্স আর সাইন এক্স। বেজোড় সংখ্যক সাইন এভাবে থাকলে তাহলে এভাবে আলাদা করে নিতে হবে, সাইন এক্স ডিএক্স। দেন আমরা কজ এক্স কে জেড ধরি, কজ এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে কত আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তার মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড। তাহলে এই সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিজেড বসায় দিই, কজ এক্স এর জায়গায় চলে আসবে রুট জেড, আর সাইন স্কোয়ার এক্স কে চাইলে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, আর লিমিটটা আমরা ওইভাবে চেঞ্জ করে নিব 0 থেকে, লিমিটটা চেঞ্জ করে নিব কিভাবে, 0 থেকে π/2 ছিল, তার মানে হচ্ছে x এর লিমিট 0 আর π/2, তাহলে z এর লিমিট কত আসে, cos এর জায়গায় যদি 0 বসে আসবে 1, π/2 বসালে 0, তাহলে 1 থেকে 0 আসবে। এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাকে বাইরে নিয়ে যাই, তাহলে 1 থেকে 0 রুট জেড মাইনাস জেড টু দি পাওয়ার 3/2। আমি যদি এই রুট ওভার জেড দিয়ে গুণ দিয়ে দিই 1 কে, তাহলে রুট জেড আর জেড স্কোয়ার কে গুণ দিলে জেড টু দি পাওয়ার 3/2 ডিজেড। তারপরে ইন্টিগ্রেশন কেনা পারে, জেড রুট জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, হাফ কে করলে ইন্টিগ্রেশন করলে আসবে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1, এবং এর মধ্যে তুমি হচ্ছে 1 আর 0 এই লিমিট দুইটা বসায় দিবা, শেষ। ওইখান থেকে তোমার আসবে 8/21 অ্যান্সার আসবে। সেখানে আরো 2-3টা প্রবলেম আছে, একটু ডিফারেন্ট, ডিফারেন্ট না মানে পারবা। দেখি 0 থেকে π/2 কোনো বোর্ডে আসে না এটা, যদিও এটা দেখাই, sin টু দি পাওয়ার 5 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। সবসময় মনে রাখবা, যদি পাওয়ার দুই সাইনের পাওয়ারও অনেক বড় কজের পাওয়ার অনেক বড় দেখো, তুমি খেয়াল করবা যে কার পাওয়ার বেজোড় সংখ্যক আছে। সাইনের পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে সাইনকে আলাদা করে দিবে, কজের পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে কজকে আলাদা করবা। কিভাবে আলাদা করবা, সাইন টু দি পাওয়ার 5 থিটা, তো তুমি এটাকে লেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা, আবার সাইন টু দি 5 থিটা, তো তাহলে একটা সাইন থিটাকে আলাদা করে নিলাম, সাইন থিটা ইন্টু ডি থিটা। এবার তুমি কস থিটাকে জেড ধরো, তার মানে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এই সাইন থিটার আগে একটা মাইনাস দিলাম ইচ্ছা করে, আর বাইরে একটা মাইনাস দিলাম, যেভাবে চাইলে করতে পারি। তাহলে বাইরের মাইনাসটা থাকুক, সাইন টু দি পাওয়ার 4 থিটাকে চাইলে আমরা আবার কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি না, আর cos টু দি পাওয়ার 4 থিটাকে তো আমরা এবার cos থিটা ইজ ইকুয়াল টু z ধরছি, তার মানে এটাকে লেখা যাবে z টু দি পাওয়ার 4, আর মাইনাস সাইন থিটা ডি থিটার পরিবর্তে লেখা যাবে dz, আর সাইন স্কোয়ার থিটাকে চাইলে আবার লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, মানে হচ্ছে কি 1 মাইনাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এবার যাতে আমরা লিমিটটা চেঞ্জ করব, লিমিট হচ্ছে গিয়ে x এর লিমিট কত ছিল, 0 থেকে π/2 ছিল, আর z এর লিমিট কত হবে, cos থিটার জায়গায় 0 বসাইলে 1, 1 থেকে 0, তাহলে 1 থেকে 0। এবার তুমি এর ইন্টিগ্রেশন আশা করি করতে পারবে, মাইনাস 1 থেকে 0 হোল স্কয়ার যদি ফর্মুলা যদি ফলাও কত আসে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে z টু দি পাওয়ার 4, আর বাইরে z টু দি পাওয়ার 4 আছে dz। তো ইন্টিগ্রেশনটা যদি করি 1 এর সাথে যদি z টু দি পাওয়ার 4 গুণ হয় তাহলে আসবে z টু দি পাওয়ার 4 মাইনাস 2s 2z স্কয়ারের সাথে গুণ হলে আসবে 2 ইনটু z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8। এই পুরো জিনিসকে ইন্টিগ্রেশন করব 1 থেকে 0 এর মধ্যে, বাইরে একটা মাইনাস আছে, তো ইন্টিগ্রেশন করলে কত আসবে, z টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 ইনটু z টু দি পাওয়ার 7/7 প্লাস z টু দি পাওয়ার 9/9। আপার লিমিট লোয়ার লিমিট 1, আপার লিমিট 0 মাইনাস। তো প্রথমে একবার সবার মধ্যে আপার লিমিট বসাও, মানে আপার লিমিট বসালে কত আসবে, এটার মধ্যে 0 0 0 সবাই 0 হয়ে যাবে, 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস সবার মধ্যে যদি 1 বসাও তাহলে কত আসবে, 1/5 মাইনাস 2/7 প্লাস 1/9।
এই হচ্ছে কি আমাদের লিমিট বসানোর পরে এরপরে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এ মাইনাসের প্লাস হয়ে যাবে, তাহলে ওইখানে তুমি যা করবা 1/5 মাইনাস 2/7 প্লাস 1/9। এখানে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা আসবে ক্যালকুলেটরে করে দিতে পারো, সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। শেষ। সেই প্রবলেমটাও আশা করি পারবা। এখন আমরা বুয়েটে আসার একটা প্রবলেম দেখি। এখান থেকে দেখা যাচ্ছে ভালোই প্রবলেম দেয় বুয়েটে, লিমিট থেকে π/3 থেকে π/2, মানে হচ্ছে 6 π/3 মানে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতে বলছেন, cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x। এটা দেখি তোমাদের কারোর মাথায় কি কোনো আইডিয়া আছে কিনা যে প্রবলেমটা কিভাবে করা যাইতে পারে? এটা কি করতে পারি আমরা? sin to the power 5x into sin to the power 2x লিখলে 10 sec হবে না? sec to the power 5x। হ্যাঁ, গুড। তোমার পয়েন্ট আমি বুঝতে পারি। দেখো তো তুমি এটার কথা বলতেছো। আমরা cos টু দি পাওয়ার 5x উপরে থাকুক, যেহেতু এটা ছোট, সো নিচে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 5x ইনটু sin স্কয়ার x dx। দেন cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 5x টা আমরা তাহলে লিখতে পারি cot টু দি পাওয়ার 5x, cot টু দি পাওয়ার 5x, আর 1/sin স্কয়ার x কে আমরা লিখতে পারি cosec স্কয়ার x dx। এটা হচ্ছে π/3 থেকে π/2 পর্যন্ত। তারপর আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে cot x এর ইন্টিগ্রেশন কিন্তু cosec স্কয়ার x আসে। তার মানে আমি যদি cot x কে z ধরি তাহলে আমার প্রবলেমটা বোঝা যাইতেছে, সলভ হয়ে যাইতে পারে। তো cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে cosec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু কত আসবে? মাইনাস dz। তাহলে এই জিনিসটার পরিবর্তে মাইনাস dz বসাই দেই, আর cot টু দি পাওয়ার 5x তাহলে হয়ে যাবে z টু দি পাওয়ার 5। ভেরি সিম্পল। তারপর হচ্ছে লিমিটটা তোমরা তোমাদের মতো বসাই নিবা। লিমিট কত হবে? x এর লিমিট হচ্ছে π/3 থেকে π/2 ছিল, তাহলে z এর লিমিট কত আসবে? cot এর মধ্যে যদি π/3 বসাও ক্যালকুলেটরে কত আসবে? cot 60 ডিগ্রি মান কি cot এর মধ্যে যদি আমরা কত বসাবো? 3 মানে 60 ডিগ্রি। sin 10 60 ডিগ্রি হলে √3, তাহলে এটা 1/√3 আর cot π/2 মানে কি? cos π/2 ডিভাইডেড বাই sin π/2 মানে এটা মানে 0 আসবে। তাহলে তোমাদের রেঞ্জ হয়ে যাবে হচ্ছে গিয়ে 1/√3 থেকে 0। এই রেঞ্জের মধ্যে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এটা আশা করি সবাই পারবা। বাইরে মাইনাস, তো d0 এর সাপেক্ষে করলে z টু দি পাওয়ার 6/6, তার মধ্যে তোমার লিমিটটা বসাই দিবা 1/√3 থেকে 0। শেষ। তাহলে এই হয়ে গেল তোমাদের, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এটা কিন্তু বুয়েটে আসা একটা প্রবলেম। হ্যাঁ, এটা বুয়েটে আসছিল। সো এই জাতীয় প্রবলেম গুলো পারা যাবে। এবার সিলেট বোর্ডে 2019 সালের খতে আসা একটা প্রবলেম দেখো, এটাও সহজ। আশা করি তোমাদের ডেফিনিট ইন্টিগ্রালের প্রাথমিক আইডিয়া হয়ে গেছে এবং তোমাদের বইয়ের মেজরিটি প্রবলেমই তোমরা নিচ থেকে করতে পারবে এখন থেকে, কারণ তোমাদের আগের খাতাগুলো নোট খাতার মধ্যে সবকিছু দেওয়া করা আছে। আগের প্রবলেম গুলা কিভাবে ইন্টিগ্রেশন গুলো করতে হয় ওগুলার নলেজের সাহায্যে তোমরা চাইলে ডেফিনিট ইন্টিগ্রালের প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। ঠিক আছে? আর আজকে তো আমি অনেকগুলোই করে দিলাম। নেক্সট ক্লাসে কিছু প্রপার্টি দেখাবো, কিছু এক্সট্রা প্রবলেম দেখাবো। তো আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। 0 থেকে π/2 sin টু দি এটা হচ্ছে বোর্ডে আসছে sin টু দি পাওয়ার 5x ইনটু √1 মাইনাস sin স্কয়ার x টু দি পাওয়ার 4x। এই প্রবলেমটা আমি একটু আগে করছিলাম, যাতে একটু ঘুরে লেখছে জিনিসটা। বুঝতে পারছো? এখন আমাকে বলো তো এখানে তুমি আসলে কাকে z ধরবা, বা এটা আসলে কি করতে হবে বলো তো। প্রথমে একটু আগে এরকম একটা প্রবলেম করছিলাম, বাট একটু ঘুরে লেখছে জিনিসটা। 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x, দেখো 1 মাইনাস sin স্কয়ার x, এটাকে তো লেখা যায় cos স্কয়ার x। তাহলে এটা বেসিক্যালি হবে √cos স্কয়ার x। তো √cos স্কয়ার x টু দি পাওয়ার 4, তো √cos স্কয়ার x মানে কি? রুট এর স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x ইনটু cos টু দি পাওয়ার 4x হয়ে যাবে না? তো এইবার বলো দেখি কি করতে হবে। একটু আগে করলাম এই জাতীয় একটা প্রবলেম। কাকে আলাদা করব? sin to the power 4x, তারপর sin টু দি পাওয়ার 4x ইনটু cos টু দি পাওয়ার 4x হবে, আর sin x টাকে আলাদা করে দিব sin x dx। দেন আমরা cos x কে z ধরবো 0 থেকে π/2, তো cos x কে z ধরবো,
এবং আমাদের এই অংশটুকু ডিজেড হয়ে যাবে। এভাবে করে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। একটু আগে এই প্রবলেমটা করলাম, উপরের অংশটুকু একটু ডিফারেন্স ছিল। আচ্ছা, তো তোমাদের এবার একটা কাজ দিই। তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের বইয়ের মধ্যে ডেফিনিটলি চ্যাপ্টারটা খুলবা। আমার মনে হয় তুমি 80% অঙ্ক তুমি নিচ থেকে পারবে, এবং ওই 80% অঙ্কগুলো তোমরা খোঁজার চেষ্টা করো। ওগুলো তোমরা নিচ থেকে করো সবগুলা, 80 থেকে 90%ই পারবা। ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমি যেটা করব, এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব, তারপরে তোমরা এই চ্যাপ্টারটা পুরোটা তোমরা চেষ্টা করবে সলভ করো। এই চ্যাপ্টারটা করার একটা সুবিধা হচ্ছে এখন কিন্তু তোমার ইন্টিগ্রেশন করতে খুব একটা সমস্যা হবে না, কারণ তুমি ইন্টিগ্রেশনের আগের বেসিক ক্লাস সবগুলো শেষ করে আসছো। তো তোমার কিন্তু ইন্টিগ্রেশনে ভালো একটা আইডিয়া হয়ে গেছে। এখন কিন্তু তোমার এই চ্যাপ্টারটা করতে মজাই লাগবে, কারণ এখানে জাস্ট ডেফিনিট ইন্টিগ্রালে কি জাস্ট লাস্টে দুইটা লাইনে তোমার জাস্ট লিমিটটা বসাইতে হবে। বাট এর আগ পর্যন্ত পুরো কাজটা কিন্তু বেসিক ইন্টিগ্রেশন। বেসিক ইন্টিগ্রেশন যদি তোমাদের পরীক্ষাও দিচ্ছ, ওইটা যদি ভালোভাবে শিখছো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো এই চ্যাপ্টারে প্রচুর অঙ্ক আছে, চেষ্টা করো সবগুলাই একবার হলো দেখে যাও। যেটা দেখে মনে হবে যে পারবা না, ওইটাই হাতে করবা। এটা দেখে মনে হবে যে না, এটা তো ডিরেক্ট পারতেছি, তাহলে ওইটা না করলেও চলবে, কারণ যেহেতু প্রচুর অঙ্ক। তো এই প্রত্যেকটা অঙ্ক একটু বাসায় প্র্যাকটিস করবা সবাই। নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টারটা শেষ করে দিব, তখন আর বাকি পুরোটা কমপ্লিট করবা। আর এখন হচ্ছে যেগুলো যেগুলো পারবা সেগুলো শেষ করে ফেলবা, যেগুলো পারবা না ওগুলো রেখে দিবা, ওগুলো আমি করাই দিব। ঠিক আছে? তো লাস্ট ক্লাস তাহলে এই পর্যন্ত থাকুক।